নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এবার আইনি গেরোয় সোহম চক্রবর্তী। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রেস্তোরাঁর মালিক। ঘটনার আগেই ক্ষমা চেয়েছেন সোহম চক্রবর্তী। এবার আইনি গেরোয় পড়লেন সোহম। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রেস্তোরাঁ মালিক। সোহমের বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগ। ঘটনার বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সচিন রক্ষিত। সচিন, দেখো, ইতিমধ্যেই অমিতের সঙ্গে বিজেপির অভিযোগগুলো বেঞ্চে একটি মামলা হয়েছিল। এই মামলাটি করেছেন গত সপ্তাহে তৃণমূল নেত্রী সোমেন রাতে আক্রান্ত আমাদের রেস্তোরাঁ মালিক তিনি, এবং তিনি যেটা অভিযোগ করছেন যে এই ঘটনা ঘটে যাওয়া হয়েছিল তিনি হুমকির মুখে পড়ছেন এবং তার কোথাও নিরাপত্তার অভাব বোধ করছেন এবং সেই নিরাপত্তা সুনিশ্চিত করছে। এবং এই গোটা ঘটনা যে ঘটেছে সেই গোটা ঘটনার একাধিক ইতিমধ্যেই প্রশ্নকার্য এসেছে। ফলত সেই গোটা বিষয়টি খতিয়ে দেখে যে পদক্ষেপ নেয় আদালত, সেই জন্যই কিন্তু বিজেপি অমিত সিনহার বিরুদ্ধে আজকে মামলা দায়ের করেছে। ধন্যবাদ সচিন। আপনারা এর আগেও দেখেছিলেন এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, এবং সেই ঘটনায় এবার আইনি পদক্ষেপ নিল সেই রেস্তোরাঁর মালিক, এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রায়। রাতের অন্ধকারে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে আক্রান্ত ছাত্রী। প্রেমিকের হাতে আক্রান্ত হতে হলো তাকে। ডোমজুড়ের লক্ষণপুরের ঘটনা। আক্রান্ত নাবালিকা 10ম শ্রেণীর পড়ুয়া। প্রেমিকের ফোন পেয়ে মঙ্গলবার রাতে সে দেখা করতে যায় এবং সেখানেই সে দেখতে পায় বেশ কয়েকজন যুবক দাঁড়িয়ে কথা বলছে। সঙ্গে রয়েছে তার প্রেমিকও। ঘটনার বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কুন্দন সিং। কুন্দন, শিপনা, দেখো, গতকাল রাত্রির বেলা ডোমজুড়ের যে থানা অন্তর্গত লক্ষণপুরের বাসিন্দা 10ম শ্রেণীর ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে উঠেছে। বিষয়টা জানা যাচ্ছে যে এদের মধ্যে একটা প্রেম প্রসঙ্গ ব্যাপারটা রয়েছে। ছাত্রী তার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে ডোমজুর বিডিও অফিসের সামনেই। সেখানে যুবকের সঙ্গে আরো কয়েকটা ছেলেরা থাকে, তারা তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কোথাও। মেয়েটি যখন প্রতিবাদ জানায় সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দেয়, এবং তারপরেই এলাকার লোকজনরা তাকে পাশের একটা নার্সিং হোমে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন থাকে। বাড়ির লোককে খবর দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে বাড়ির লোক ওখানে পৌঁছে এসে ডোমজুর থানাকে খবর দেয়। এবার ডোমজুর থানা ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি তদন্ত করতে ছেলেটি কে ছিল এবং কিভাবে এই ঘটনাটা ও আঞ্জাম করেছে, কেনই বা সে ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে এসেছিল, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। আরেকদিকে ডোমজুর থানা অন্তর্গত দুপুরবেলা ডোমজুড়েই একটা ডাকাতি হয়েছিল। তারপরেই রাত্রির বেলায় ছাত্রীর ওপরে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা চলেছে। এবার বিষয়টা হচ্ছে যে নিরাপত্তাটা কোন জায়গায়, এই নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। এবং একদমই কুন্দন, নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে, কিন্তু তার আগে আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে সেখানে যারা ছিলেন, অর্থাৎ সেই যে ছাত্রীর উপর যারা আক্রমণ করেছেন, পুলিশ তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে বার করতে পেরেছে? পুলিশের তরফে আপডেট কি? দেখো শ্রীপর্ণা, পুলিশ এখন পর্যন্ত তাদেরকে খুঁজতে পায়নি এবং চিহ্নিত করেছে যেহেতু মেয়েটির জানাশোনা ছিল বলেই জানা গেছে, এবং মেয়েটা সেই ছেলেকে চিনত, তাই জন্য তার সাথে দেখা করতে গেছিল ভিডিও অফিসের সামনে, এবং ওখান থেকে সেই ছেলেটি এবং তার সঙ্গে যে যুবকরা ছিল তাকে জোর করে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এবার সেখানে নিয়ে গিয়ে কি করতো না করতো, তাদের সাথে ধারালো অস্ত্র কেনই বা ছিল, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। এখন পর্যন্ত কাউকে ধরা হয়নি। ধন্যবাদ কুন্দন। আগে ওখানে জ্যাম লেগেছিল, আমি একটা ওই টোটোওয়ালা ছিল, ওনাকে বললাম যে বাঁকড়া দোতলা যাব। উনি বললেন ঠিক আছে চলো। আমি উঠতে যাচ্ছি, তার আগে ওই মেয়েটা আর ছেলেটা ওই জিন্সের জামা পরে ছেলেটা, ওরা দুজন মিলে আগে উঠে পড়েছে। এবার উঠেছি আমিও, মেয়েটার পাশে আমি বসেছিলাম।
মেয়েটার পাশে বসে দেখছি 3টে ছেলে ওইদিকে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, ওরা বলছে মেয়েটার হাত দিয়ে নাকি রক্ত বেরোচ্ছে। এবার ওরা জল ফল দিল, মেয়েটাকে আমরা জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে, মেয়েটা বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমরা তো ওটাই জানি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার ওনাকে বলা হলো যে ডোমজুর হসপিটাল ঢুকে যাও, ডোমজুর হসপিটাল ঢুকে যাও, কিন্তু ওরা ঢুকলো না। মেয়েটা আমি তো দেখলাম এখানটা কেটেছে, ঠিক আছে, আমার তো দেখে তো ওটাই মনে হলো, অত কিছু কি থরি দেখেছি আমি। ভোট মিটতেই প্রকাশ্যে এলো কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড সেক্রেটারির অন্তর্কলহ। ওয়ার্ড সেক্রেটারি দেবব্রত চৌধুরীর অভিযোগ, দিনের পর দিন ধরে ভুয়ো বিল তৈরি করে লক্ষাধিক টাকা হাতিয়েছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসী চ্যাটার্জি। যদিও নিজের নামে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মানসী চ্যাটার্জি। তার দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। 2022 সালে যে পৌর নির্বাচন কল্যাণীতে অনুষ্ঠিত হয়েছে, কল্যাণী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডেও একজন জনপ্রতিনিধি আমরা পেয়েছি, কিন্তু প্রকারান্তরে পরবর্তীতে আমরা ওনাকে জনপ্রতিনিধি হিসেবে নয়, দানবিক জমিদার হিসেবে চিহ্নিতকরণ করেছি ওনার ব্যবহারে। এখন ওয়ার্ড সেক্রেটারি অভিযোগ করেছে, কিন্তু আমি তো এই ব্যাপারটা জানি না, কারণ ওয়ার্ড সেক্রেটারি তো আমার সাথে কথা বলে বা আমাকে নিয়ে বসে আলোচনা করে এই ধরনের অভিযোগ হয়নি। তাহলে সে যদি অভিযোগ করে থাকে, আবার তো মনে হয় এই পুরো অভিযোগটাই ভিত্তিহীন। বার্ড ফ্লু থাবা এবার বাংলায়। 4 বছর বয়সী এক শিশুর শরীরে মিলেছে বার্ড ফ্লু ভাইরাস, আর যার জেরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওই শিশুকে। এই তথ্য প্রকাশ্যে এনে উদ্বেগ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে প্রবল শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যথার কারণে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরই জানা যায় বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে ওই শিশু। প্রাথমিকভাবে রিপোর্ট অনুযায়ী রোগীর বাড়িতে হাঁস মুরগির ফার্ম ছিল, সম্ভবত সেখান থেকেই বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে শিশুটি। বারো কেজি রূপো সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জলঙ্গি থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের সাহেব রামপুর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে 12 কেজি রূপো। আর তারপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জলঙ্গি থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম জয়নাল শেখ। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার জেলা আদালতে পাঠাবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। বারো কেজি রূপো সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জলঙ্গি থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের সাহেব রামপুর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার থেকে উদ্ধার করা হয়েছে 12 কেজি রূপো। তারপরে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জলঙ্গি থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম জয়নাল শেখ। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার জেলা আদালতে পাঠাবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কনুজ। দেখো, মূলত যে বিষয়টা সেখানে হয়েছে, দেখো 12 কেজি যে রূপো উদ্ধার হয়েছে, সব মিলে কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে এর সঙ্গে বাংলাদেশি কোনো চক্রের যোগ রয়েছে কিনা। কারণ আমরা জানি যে এলাকা থেকে ধরা পড়েছে জলঙ্গি, তার থেকে বাংলাদেশের যে সীমান্ত সেটা অনেকটাই কাছে। তো স্বাভাবিকভাবে পুলিশ যেটা মনে করছে যে কোনো কারণে সেখান থেকে রূপোগুলোকে বাইরে পাচার করা কিংবা বাইরে থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে রূপো ভারতে আনা হচ্ছে কিনা, সেটাই মূলত জানার তারা চেষ্টা করছে। 7 দিনের পুলিশ হেফাজতের যে আবেদন জানানো হয়েছে এবং এই আবেদন জানানোর পরে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া হবে এবং তারপরই পুলিশের অনুমান এই ঘটনায় আরো কিছু গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশের কাছে বেশ কিছু তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতেও শুধু জেলা নয়, জেলার বাইরেও এই চক্র ছড়িয়ে রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ধন্যবাদ কনুজ।
জামাই ষষ্ঠী জামাইদের জন্য বিশেষ দিন। শ্বশুর শাশুড়ির ব্যস্ততা তুঙ্গে, মেয়ের জীবন সঙ্গী বলে কথা। আধপৌরে আন্তরিকতায় সেও তো বাড়িরই ছেলে। অতএব এই হাঁসফাঁস গরমেও ট্যাকের ফাঁস খুলে উপুর হস্ত না হলেই নয়। দেখুন জামাই ষষ্ঠীর বাজার। জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইয়ের পাতে মধ্যমণি মানে ইলিশ। বছরের এই দিনটিতে তাই এর চাহিদাও তুঙ্গে। তার উপর যদি হয় টাটকা, তবে তো কারাকরি অনিবার্য পরিণতি। দাম চড়া থাকলেও শ্বশুর মশাইরা শেষ পর্যন্ত চান জামাইয়ের পাতে যেন থাকে মাছের রাজা। কিন্তু এবার আবহাওয়া বিমুখ, বর্ষা পিছিয়েছে। এদিকে সরকারিভাবে 14 জুন পর্যন্ত নদী এবং সমুদ্রে মাছ ধরায় জারি রয়েছে নিষেধাজ্ঞা। তাই ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারছেন না ট্রলার। ফলে এবার জামাই ষষ্ঠীতে মিলছে না টাটকা ইলিশ। তাহলে এখন শ্বশুর শাশুড়ির মনোবাঞ্ছা পূরণের উপায় কি আর হিমঘরের ইলিশি ভরসা। কলকাতার মাছের বাজারগুলিতে বরফ ঠান্ডা ইলিশ বিক্রি হচ্ছে টাটকা ইলিশের থেকেও বেশি দামে। কোথাও সেই দাম ছুঁয়েছে 1800, তো কোথাও আবার 2000 টাকা কেজি। তা সত্ত্বেও ইলিশ মাছের চাহিদায় ভাটা পড়েনি। অন্যান্য মাছও অবশ্য পাল্লা দিয়ে দর বাড়িয়ে নিয়েছে ওই মকায়। পাবদা, পমফ্রেট, ভেটকি বিকোচ্ছে কেজি প্রতি 800 থেকে 1000 টাকায়। দেদার বিক্রি হচ্ছে চিংড়িও। গলদা 700 থেকে 800 টাকা কেজি। আর মাংস, মুরগি 220 টাকা কেজি, পাঁঠার মাংস কিলো প্রতি 860 টাকা। দাম শুনে মাথায় হাত পড়ার মতোই অবস্থা। কিন্তু বছরের এই দিনটিতে জামাইয়ের পাতে কোনো ত্রুটি রাখতে চান না শাশুড়ি মায়েরা। তবে শুধু মাছ মাংস নয়, চাহিদা রয়েছে সবজি ফলমূলেরও। বিক্রেতাদের মতে এবছরের বাজার গত বছরের তুলনায় খারাপ। গরমের কারণে ক্রেতারা সেভাবে বেরোচ্ছেন না। তারই মধ্যে চচ্চর করে চড়ছে ফলের দর। লিচু 100 থেকে 200 টাকা কেজি, হিমসাগর আম 150 টাকা, কাঁঠাল 100 টাকা কেজি, জাম 250 টাকা। এবার আসি মিষ্টির কথায়। শেষ পাতে জামাইকে মিষ্টি মুখ না করালে হয়? কলকাতার নামি দামি মিষ্টান্ন ভান্ডারে জামাই ষষ্ঠীর জন্য তৈরি হয়েছে স্পেশাল মিষ্টি। চকোবল, দরবেশ, কাঁঠাল সন্দেশ, মালাই রোল বিক্রি হচ্ছে বিস্তর। দাম সাধারণ রসগোল্লা সন্দেশের থেকে প্রতি পিস অন্তত 20 টাকা বেশি। এতক্ষণ তো কথা হলো যাকে বলে মাছ, মিষ্টি অ্যান্ড মোরের, কিন্তু হৃদয়ের দোরের কথা কই। এবার আসি সে কথাতেই। বাঙালির ঐতিহ্যের জামাই ষষ্ঠী পূর্ণ হয়ে উঠুক মা, বাবা, মেয়ে জামাইয়ের আন্তরিক উষ্ণতায়। আজকের দিনে পাতে যাই থাকুক, জীবনভর পথে যেন সম্পর্কের মসৃণতাটুকু হয়ে ওঠে পাথেয়। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।